চলো, জয় হিন্দ বন্ধুরা। আমি বিষ্ণু। আমি তোমাদের চাকরির পরীক্ষার ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার, কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আমাদের এই সেশনটা চলবে প্রথম থেকে শেষ অবধি। যেমন কিছু চাকরির পরীক্ষা, যেমন আমরা বলতে পারি ডাব্লিউবিপি, কেপি, যেমন ডাব্লিউবিপি, কেপি, এরকম কিছু পরীক্ষার ইম্পর্টেন্ট পরীক্ষা, যেটা তার বেসিক ম্যাথ থেকে অ্যাডভান্স ম্যাথ অবধি আমি তোমাদেরকে পুরো সেশনে এই ক্লাসগুলো দেবো। প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণভাবে অঙ্কটাকে শেখার জন্য তোমাদেরকে ফলো করতে হবে আমাকে বা এই চ্যানেলটাকে। অঙ্কটাকে সম্পূর্ণভাবে এই ক্লাসে শেখানো হবে। অঙ্ক করতে পারাটা অঙ্ক নয়, অঙ্ক বুঝতে পারতে হবে পুরো প্রথম থেকে শেষ অবধি, তারপরে অঙ্কটাকে শিখে অঙ্ক করতে হবে। আজকে যে কোনো ছেলে কোনো অঙ্ক প্রসেসকে ফলো করে করতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে সে অঙ্ক সম্পূর্ণভাবে বুঝছে। আমাদেরকে যেটা করতে হবে, অঙ্কটাকে সম্পূর্ণভাবে শিখবো, বুঝবো, অঙ্ক কি বলতে চাইছে আমাদেরকে, আর অঙ্ক আমাদের কাছ থেকে কি উত্তর চাইছে, সম্পূর্ণ বুঝে অঙ্কটাকে আমরা আরম্ভ করব। এতে আমাদের দুটো সুবিধা আছে। যেমন যদি অঙ্ক আমি প্রসেস ফলো করি, তার মানে আমি ওই টাইপের অঙ্ককেই করতে পারবো। আদার্স কোনো অঙ্ক বা অঙ্কটা যদি একটু ঘুরিয়ে দেয় বা একটু কমপ্লিকেটেড করে দেয়, সেক্ষেত্রে আমি কিন্তু অঙ্কটাতে আটকে যাব, বা পরীক্ষা হলে ওই অঙ্কটা ভাবতে গিয়ে আমার টাইমটা শেষ হয়ে যাবে। তা আমাকে কি করতে হবে, অঙ্কটাকে যদি প্রথম থেকে বুঝি, তাতে ওই টাইপের দেখ বা ওই টাইপের যদি বা না দেয়, সিম্পল থেকে অ্যাডভান্স, সরল থেকে খুবই কঠিন অঙ্কগুলো আমরা করতে পারবো শুধুমাত্র একটা জিনিসকে ফলো করে। সেটা হচ্ছে আমাদেরকে অঙ্কটাকে শিখতে হবে, বুঝতে হবে সম্পূর্ণভাবে। তাতে হয়তো কিছু টাইম যাবে, একটু টাইম নষ্ট হবে, কিন্তু যেটা শিখবো বা যেটা আমরা বুঝবো, তার রেজাল্ট আমার সারা জীবন থেকে গেল, ওই অঙ্কটা আমার মাথা থেকে বেরোবে না। সেই জন্য আমাদেরকে প্রথম থেকে অঙ্কটা শিখতে হবে। আজকে আমি যে বিষয়ে যে যে পরীক্ষাগুলো নিয়ে আলোচনা করব, যেসব চাকরির পরীক্ষাগুলোর ম্যাথগুলো নিয়ে আলোচনা করব, সেটা বেসিক্যালি ডাব্লিউবিপি আর কেপি। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউবিপি আর কেপি ভ্যাকেন্সি সব থেকে বেশি এই মুহূর্তে, যার পরীক্ষা আগস্ট কি সেপ্টেম্বরের মধ্যে হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমাদের হাতে সময়টা খুবই কম, তার মধ্যে আমরা অঙ্কটাকে শিখবো, বুঝবো, প্র্যাকটিস করব, এবং টাইমিং প্র্যাকটিসের মাধ্যমে অঙ্কটা কত তাড়াতাড়ি হতে পারে বা কীভাবে করব, তার একটা সম্পূর্ণ সেশন চলবে তোমাদের আজকে। ঠিক আছে? এরপরে এই ডাব্লিউবিপি বা কেপিতে পাটিগণিত সংক্রান্ত আমাদের 12 থেকে 13টা চ্যাপ্টার আছে, যেখান থেকে আমাদের 80% অঙ্ক পড়ে। যদি আমি ধরে নিই যে 25টা ম্যাথ আছে ডাব্লিউবিপিতে, আমার ম্যাথ পড়বে 25টা, তাই তো? ম্যাথ 25, জিকে 25 আর জিআই 25, জিকে 25 আর আমাদের জিআই 25, তাই তো? এই 25টা ম্যাথের মধ্যে 80% ম্যাথ আমাদের পড়বে পাটিগণিত থেকে। সম্পূর্ণ পাটিগণিত বেসিসে এইসব পরীক্ষাগুলো হয়ে থাকে। তাহলে আমাদের পাটিগণিতটাকে প্রথমে আমরা ফোকাস করব, পাটিগণিতটাকে কমপ্লিট করব। পাটিগণিত কমপ্লিট করার পর আমরা নাম্বার সিস্টেমকে দেখব, নাম্বার সিস্টেমটাকে সম্পূর্ণভাবে শেষ করব। বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি, এরকম মধ্যে সীমাবদ্ধ, আর সেরকম আমাদের বেশি কিছু করতে হবে না। এই এবার পাটিগণিতের কোন কোন চ্যাপ্টারের উপর আমরা বেশি করে ফোকাস করব, বা কোন কোন চ্যাপ্টার থেকে এই ডাব্লিউবিপি বা কেপি এই পরীক্ষাগুলোতে সব থেকে বেশি অঙ্ক পড়ে থাকে, সেই চ্যাপ্টারগুলো হলো কি কি, সেগুলোকে আমাদেরকে আগে জানতে হবে। সেগুলোর মধ্যে কি কি রয়েছে, যেমন তোমাদের মধ্যে রয়েছে দেখো অনুপাত, সমানুপাত, অংশীদারি কারবার, গড়, সরল সুদ, জটিল সুদ, শতকরা, মিশ্রণ, লাভ ক্ষতি, সময় দূরত্ব, ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব, এবং নৌকা ও স্রোত। এমনি করে আমাদের মোটামুটি 12 থেকে 13টা চ্যাপ্টার আছে পাটিগণিতের, যেটা আমরা সম্পূর্ণভাবে শিখব। অঙ্ক শেখা এবং অঙ্ক করার মধ্যে অনেক পার্থক্য, আমি আগেও বললাম, এখন আমি বলছি। একটা ছেলেকে আমি কোনো রকমভাবে যে কোনো একটা অঙ্ক বলে দিলাম যে এখানে 5 রয়েছে, এখানে 6 রয়েছে, নিচে 100 রয়েছে, তুমি 5 দিয়ে 20কে ভাগ করো, 6/20 হবে অ্যান্সার, বা 2 দিয়ে 3 দুগুণে 6, 10 3/10 হলো অ্যান্সার। এই যে আমি শুধু যদি এই জায়গাটার উপর ফোকাস করি, তার মানে আমি কি করছি, অঙ্কর প্রসেসটাকে ফলো করছি, অঙ্কটাকে বুঝতে পারছি না। আমাকে এখানে 5 কোথা থেকে এলো, 6 কোথা থেকে এলো, বা নিচে 100 দিয়েই বা কেন ভাগ করবো, সে বিষয়গুলো আমাকে সম্পূর্ণভাবে জানতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, অঙ্কটাকে বুঝতে হবে। আর অঙ্ক দুটো রুলের ওপরে অঙ্ক চলে।
প্রথম রুল কি, অঙ্ক আমাদেরকে কি কি দিয়েছে, আর দ্বিতীয় রুল কি, অঙ্ক আমার কাছ থেকে কি কি চাইছে। এইটা যদি আমি পুরো সম্পূর্ণভাবে বুঝতে পেরে যাই, তাহলে আমার অঙ্ক নিয়ে কোনো দিনও কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তাহলে আমাদেরকে কি ফোকাস করতে হবে, অঙ্ক আমাদেরকে কি কি দিচ্ছে, অঙ্কটা থেকে আমি কি কি পেলাম, আর সেকেন্ড কি ফোকাস করতে হবে, অঙ্কটা আমাকে কি চাইছে তার উপর আমাকে ফোকাস করতে হবে, তাই তো। এবার আমরা যাব, চলো অঙ্কর উপরে। এবার 12 থেকে 13টা চ্যাপ্টারের মধ্যে আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব তার নাম সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, তাই তো, সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, এইটা নিয়ে আলোচনা করব। এই যে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, এই চ্যাপ্টার থেকে যে কোনো পরীক্ষার ডাব্লিউবিপির 2019 বলো, 2020 বলো, 2016 বলো, 2018 বলো, তারপরে কেপির প্রিলিমিনারি বলো, কেপির মেন যেটা হলো, সম্পূর্ণ যত পরীক্ষা আছে গ্রুপ ডি পোস্টের বা রেলওয়ে গ্রুপ ডি, যা যা পরীক্ষা হয়েছে এই সরল সুদ থেকে প্রত্যেক বছর 1টা থেকে 3টে পর্যন্ত অঙ্ক পড়েছে। 1টা থেকে 3টে পর্যন্ত অঙ্ক এই চ্যাপ্টার থেকে আমাদের পড়েছে। তাহলে আমাদেরকে কি ফোকাস করতে হবে, এই সরল সুদ চ্যাপ্টারটাকে ভালো করে বুঝতে হবে, তার উপর ফোকাস করে অঙ্কগুলোকে আমাকে করতে হবে, তাই তো। এরপরে আমরা, ঠিক আছে চলো, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সরল সুদ। তাহলে সরল সুদ আসলে আমাদেরকে জানতে হবে সরল সুদ জিনিসটা কি, কার কার উপরে কাজ হয়, বা কি কি সরল সুদ কাকে বলবো আমরা, গোদা বাংলায় বুঝতে চাইলে সরল সুদ কি এটা আমাদেরকে জানতে হবে। তাহলে সরল সুদ জানতে গেলে আমাকে বুঝতে হবে সুদ কি, আমাকে বুঝতে হবে আসল কি, আমাকে বুঝতে হবে সময় কি, আমাকে বুঝতে হবে সুদের হার কি, আমাকে বুঝতে হবে সুদ আসল কি। 1 2 3 4 5 সরল সুদের সম্পূর্ণ চ্যাপ্টার, সম্পূর্ণ অংশ দাঁড়িয়ে আছে এই 5টা জিনিসের ওপরে। এই 5টা জিনিসের ওপর ফোকাস করে আমাদের পুরো অঙ্ক তৈরি হয়েছে। এই 5টা জিনিসের ওপর আমরা ভালো করে বুঝবো, বোঝার পর অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। তাহলে আমাকে প্রথমে বুঝতে হবে সুদ আমি কাকে বলবো, আমি আসল কাকে বলবো, সময় কাকে বলবো, সুদের হার কাকে বলবো, এবং সুদ আসল কাকে বলবো, এই কটা জিনিস আমাকে বুঝতে হবে। তার জন্য তাহলে প্রথমেই আমি ভাবছি আগে আসল নিয়ে আলোচনা করি। আসল আমি কাকে বলবো, আসল আসল আমি কাকে বলছি, আমি ধরছি রাম শ্যামকে টাকা ধার দিল। রাম কি করলো, শ্যামকে টাকা ধার দিচ্ছে। রাম 100 টাকা ধার দিচ্ছে শ্যামকে, 100 টাকা শ্যামকে ধার দিল। ধার দেওয়ার পর বললো যে তুই কবে ফেরত দিবি। শ্যাম বলছে আমি 1 বছরের মধ্যে ফেরত দেবো। শ্যাম টাইম চেয়ে নিল কত বছর, 1 বছর। রাম বলছে যে ঠিক আছে, তুই আমাকে 100 টাকা ধার নিলি, 1 বছর পর 100 টাকা ফেরত দিবি, সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু আমি তো শুধু 100 টাকা নেবো না, তোকে যে 100 টাকা ধার দিলাম তারপরে আমার লাভ কি আছে, আমার লাভ কি হবে তোকে ধার দিয়ে। ও তখন কি বললো যে তুই আমাকে 100 টাকা ধার দে, তোকে 1 বছর পর আমি 110 টাকা ফেরত দেবো। বলছে 110 টাকা ফেরত দেবো। এই 110-এর মধ্যে 100 টাকার তো সে ধার নিয়ে আছে, সেটা তো তাকে শোধ করতেই হবে, এটা তো করণীয়। আর বাকি রয়েছে আমার কাছে এই 10 টাকা। এই 10 টাকা আমাকে কি, এই 10 টাকাটা রাম রোজগার করে ফেললো শ্যামকে 100 টাকা ধার দিয়ে। এই যে এক্সট্রা যে টাকাটা শ্যামকে ফেরত দিতে হচ্ছে, বা রাম যে এক্সট্রা টাকা পাচ্ছে, বা যেটা রাম রোজগার করছে, সেটাই তো তার সুদ, সেটাই তার রোজগার। এই যে যেটুকু এক্সট্রা টাকা আসল বাদ দিয়ে, সেটাই হচ্ছে আমার কাছে সুদ। তো এটা তো ডাইরেক্ট মুখের উপরে হয় না। এই রাম যদি শ্যামকে 100 টাকা দেয়, শ্যাম আবার যদুকে দিতে পারে 100 টাকা, সে তো 120 টাকাও ফেরত নিতে পারে। তাহলে এগুলো নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলে। কি নিয়ম মেনে চলে, কিভাবে কাজ করে, সেই বিষয়গুলো আমাকে সম্পূর্ণভাবে জানতে হবে, বুঝতে হবে। আমাকে এই চ্যাপ্টারটা তার উপরে নির্ভর করে করতে হবে। তাহলে আজকে আমি চলো বলি যে সুদ কি, আসল কি, সময় কি। দেখো ভালো করে, এই যে 100 টাকা রাম শ্যামকে ধার দিল, এটা তো মেন টাকা, এটাই তো মেন, এটাকেই আমি বলবো আসল। আসল বলতে তাহলে কি বুঝলাম, যে টাকার উপর কাজ করা হচ্ছে, যে টাকাটা ধার দেওয়া হবে, যে টাকাটা ব্যাংকে খাটানো হচ্ছে, যে টাকাটা কেউ ধার নিচ্ছে পরবর্তীকালে শোধ দেবে, বেসিক্যালি যে টাকাটার উপর কাজ হয় সেটাই হচ্ছে আমার কাছে আসল।
যে টাকাটা মেন টাকা, যে টাকাটা কেউ ধার নেবে, কেউ ধার দেবে, ঠিক আছে। আর এই আসলটাকে ধার যে দিচ্ছে বা ধার যে নিচ্ছে তাকে যে এক্সট্রা টাকা দিতে হচ্ছে বা নিতে হচ্ছে, এই আসল টাকাটা আমি কাউকে ধার দিলাম, আমি ধরো কাউকে 5,000 টাকা ধার দিলাম, আমি কাউকে 5,000 টাকা ধার দিলাম, তার পরিবর্তে 5,000 টাকা আমি বললাম যে তুই 5,000 টাকা নিয়ে যা আমার কাছ থেকে। কে একজন ধার চাইলো আমার কাছে, দাদা তুই 5,000 টাকা ধার দাও, আমি তাকে 5,000 টাকা ধার দিলাম। আমি বললাম বেশ ঠিক আছে, 5,000 টাকা নিয়ে যাচ্ছিস, তুই আমাকে কবে ফেরত দিবি? ও বললো দাদা 5 বছর লেগে যাবে 5,000 টাকা আমি তোমাকে ফেরত দিতে, আমার এমার্জেন্সি দরকার, আমার 5 বছর পর তোমাকে আমি টাকাটা ফেরত দিতে পারবো, তার আগে পারবো না। আমি বললাম বেশ ঠিক আছে, 5,000 টাকা তোকে দিলাম। ও বললো 5 বছর পর ফেরত দেবো। তাহলে 5 বছর লেগে গেল সময় ফেরত দিতে হল। আর তার দরুন যেহেতু 5 বছর টাইমটা হয়ে গেল, তার জন্য ও আমাকে এক্সট্রা বলছে দাদা তোমাকে আমি বেশি টাকা দিতে পারছি না, আমার খুব সমস্যার জন্যই ধারটা নিয়েছিলাম, তাহলে তার জন্য আমি তোমাকে এক্সট্রা 500 টাকা দেবো। তাহলে ও আমাকে কত টাকা ফেরত দেবে? আমার কাছে নিল সে 5,000, 5 বছর ধরে টাকাটা রাখলো তার কাছে, 500 টাকা এক্সট্রা দিয়ে আমাকে ফেরত দিচ্ছে 5,500 টাকা। তাহলে এখানকার মধ্যে আমাকে এবার তোমরা বলো যে আসল আমরা কাকে কি বুঝলাম? দেখো এই 5,000 টাকার উপরে দিয়ে কাজকর্ম, 5,000 টাকাটাই তো কিছু বছরের জন্য ধার নিয়েছিল, ধার দিয়েছিল, এগুলো হয়েছিল। আবার তার এই 5,000 টাকার জন্যই তো 500 টাকাটা আমি রোজগার করতে পারলাম। তাহলে এই 500 টাকাটা হচ্ছে সুদ, এই 5 বছরটা হচ্ছে সময়, এই যেটা মেন টাকা, যে টাকাটার উপর কাজকর্ম চলছে সেটা হচ্ছে আসল, আর এটা হচ্ছে সুদ আসল। কেন সুদ আসল বলছি? এই সুদ আসল কথার অর্থ হলো এখানে সুদও ঢুকে আছে আর আসলও ঢুকে আছে। এই যে 500 টাকা আমি রোজগার করলাম, এটা তো আমার রোজগার, আমার সুদ, সুদ পাচ্ছি, সেটা তো আমি রোজগার করছি কারোর কাছ থেকে, তাহলে সেটা হচ্ছে আমার সুদ। আর যে 5,000 টাকাটা আমি দিয়েছিলাম সেটা তো আমার পাওনা টাকা, আমাকে সেটা ফেরত দিতেই হবে, তাহলে সেটা হয়ে যাচ্ছে আসল। যে টাকার উপর কাজকর্ম করছি সেটা আসল, যে টাকাটার উপর আমি টাকাটা খাটিয়ে যে টাকাটা এক্সট্রা রোজগার করছি সেটা হচ্ছে সুদ, আর যত বছরের জন্য কাজকর্ম চলছে সেটা হচ্ছে সময়। তাহলে এই কটা জিনিস আমরা আজকে বুঝলাম, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমার একজন বন্ধু আমার কাছ থেকে 5,000 টাকা নিল, সে আমাকে ফেরত দিল 5,500, 500 টাকা সুদ, 5 বছরের জন্য নিয়েছিল, একদম ওকে। এবার আমার আর একজন বন্ধু এটা দেখে আমার কাছে ধার নিতে হলো, সেও তাই বলছে দাদা আমি তোমার কাছ থেকে 5,000 টাকা নেবো। আমি বললাম বেশ ঠিক আছে, 5,000 টাকায় নিয়ে যা। দিয়ে বলছে যে কত টাকা ফেরত, 5 বছরের জন্যই নেবো। ও যেমন নিয়েছিল, আমার আগের বন্ধু যেমন আমার কাছ থেকে ধার নিয়েছিল, এও সেই বলছে যে আমি 5 বছরের জন্যই নেবো। আমি বললাম বেশ তাও হবে। দিয়ে আমাকে বলছে কত টাকা ফেরত দিতে হবে তোমাকে? আমি বললাম আমাকে 5,600 টাকা ফেরত দিবি। কি বললাম? 5,600 টাকা ফেরত দিবি। ও গেল রেগে। দেখো এইখানে 5,600-র মধ্যে 5,000 তোমার আসল। আমি বারবার কিন্তু বলে যাচ্ছি, এত বকছি, তার যুক্তি একটাই যে প্রথম থেকে শেষ অব্দি অঙ্কটাকে বোঝাচ্ছি, তারপরে অঙ্ক তো হাওয়ার মতো উড়াবো, অঙ্ক নিয়ে কোনো চিন্তা নেই। অঙ্কটাকে শিখবো খুব সুন্দরভাবে, আর এমনভাবে শিখবো যাতে আমি একটা অঙ্ক শিখে যেন 100টা অঙ্ক নিজে নিজে করতে পারি। আজকে এই নয়, আজকে ধরো আমি যে কোনো লেখকের একটা বই তুললাম, তুলে পরপর অঙ্কগুলো করাচ্ছি, এটাতে অঙ্কটাকে করানো হচ্ছে না, আমার অঙ্ক প্রসেসটাকে শেখানো হচ্ছে। সেটা ভাবে আমি অঙ্ক শেখাতে চাইছি না, আমি চাইছি তোমরা অঙ্কটাকে বোঝো, দিয়ে নিজে তৈরি করো, নিজে শর্টকাট পাবো, নিজের হবে এটা, নিজের ব্রেনটাকে খাটাও, এটাই সব থেকে বড় কাজ। বুঝতে পেরেছো? অঙ্ক করতে চাইলে তাহলে আমাকে এই জিনিসগুলো ফলো করতে হবে। বেশ, যে আবার টপিকে যাচ্ছি। প্রথমে 5,000 টাকা ধার নিয়েছিল দ্বিতীয় বন্ধু, এটা সেকেন্ড বন্ধু, আর এটা প্রথম বন্ধু, তাই না? এটা ফার্স্ট। বেশ, ফার্স্ট বন্ধু 5 বছরের জন্য ধার নিয়ে আমাকে ফেরত দিল 5,500 টাকা, আর আমি সেকেন্ড বন্ধুকে বললাম তোকে লাগবে 5,600 টাকা। ও গেল রেখে, বলছি কি করে ভাই, তুমি তো ওকে 5,500 টাকা নিয়েছো, আমার কাছে কেন 5,600 টাকা নিচ্ছ? 100 টাকা এক্সট্রা কেন দেবো আমি? কি হিসাবে তুমি নিচ্ছ বলো? কি হিসাব আমাকে বোঝাও। তুমি ওর কাছে 5,500 নিচ্ছ, একই টাকা আমি নিচ্ছি, 5 বছরের জন্য নিচ্ছি, তাহলে এক্সট্রা টাকা কেন দেবো? তাহলে দেখো এইটা না, মুখের উপরে কেউ কথা বলবে না, বা কি এইভাবে কেউ আজকে 5,000-এর জায়গায় 50,000-ও চাইতে পারতো, আমাকে 1,00,000 টাকাও চাইতে পারতো। এবার আমি তো হাতে গুনতে বসতাম না যে 5,000 টাকা নিয়েছে, তার জন্য যদি 500 টাকা নিই, 10,000 টাকার জন্য আমি 1,000 টাকা নেবো, 15,000 টাকার জন্য আমি 1,500 টাকা নেবো, এইভাবে তো গুনতে যাওয়া তো সম্ভব নয় 1,00,000 টাকা। তার মানে এগুলো একটা নির্দিষ্ট রুল মেনে চলে, এগুলো একটা নির্দিষ্ট রুল মেনে চলে। এই রুলটাই হচ্ছে ম্যাথ, এই রুলটাই হচ্ছে সরল সুদ, এই রুলটা থেকেই আমরা সমস্ত কিছু জানতে পারবো। ঠিক আছে, তাহলে চলো, যে এই যে 5,600 যখন একে বলে দিলাম, এ রেখে গেল যেহেতু, সেহেতু আমাকে এবার নির্দিষ্ট রুলটাকে জানতে হবে যে কী হিসাবে আমি টাকা ধার দিতে পারবো, কত রেট রাখবো, এইটাকে বলছে যে নির্দিষ্ট রুলের ওপরে। তার মানে রুলটা কি? সেটা হচ্ছে যে 100 টাকার উপর হিসাব করা, যে আজকে 5,000 টাকার জন্য 500 টাকা যদি নিয়ে থাকে, 100 টাকার জন্য কত দেবো, কত টাকা এক্সট্রা পাবো,
সেই হিসাব করাটাই হচ্ছে সুদের হার। ঠিক আছে, তাহলে আমার 5টা জিনিসের মধ্যে আমি অলরেডি বলে ফেললাম যে সুদ কি, আসল কি, সময় কি, সুদ আসল কি। তাহলে বলি নাই কোনটা? সুদের হার। দেখো, আসল বলতে কি বুঝলাম বলো? আসল বলতে বুঝলাম যে টাকার উপর কাজকর্ম, যে টাকার উপর কাজ হয়, যে টাকার উপর কাজ হয়, এটা হলো আসল। সময় কি? সময় হলো যত দিন ধরে কাজ হয়। সময় হলো যত দিন ধরে কাজ হয়। আসল কি? যে টাকার উপর কাজ হয়, যত দিন ধরে হতে পারে সেটা আমি জানি না, কিন্তু যত টাকার উপর কাজ করছি সেটাই হচ্ছে আসল। সময় কি? যত দিন ধরে টাকাটা কাজ করছে মার্কেটে, আমি যে টাকা কাগজ ধার দিচ্ছি সে টাকাটা তোমার মার্কেটে খাটছে, সেটা যতদিন ধরে খাটছে সেটাই হচ্ছে সময়। আসল কি বুঝলাম? যে টাকার উপর কাজ করা হলো সেটাই হচ্ছে আসল। সময় কি বুঝলাম? যতদিন ধরে কাজ করা হচ্ছে সেটাই হচ্ছে সময়। তাহলে আর রয়েছে কি 3 নম্বর, যেটা সেটা হচ্ছে কি যে সুদ। সুদটা কি? এই যে আসল, আমি একজনকে টাকা ধার দিলাম, যতদিন ধরে ধার দিলাম তার ধরুন তো কিছু টাকা, এই রোজগার বলতে পারো এটাকে। এটাকে আমি গোদা বাংলায় কি বুঝবো? এটাকে বুঝতে পারবো যে এই টাকাটা দেওয়ার জন্য আমি এক্সট্রা যে টাকাটা পেলাম সেটা আমার রোজগার বলতে পারছি। যদিও সুদের ব্যবসা খুবই খারাপ জিনিস, কিন্তু আমরা এটাকে রোজগার ভাবছি, যে আমি কিছু টাকা ধার দিলাম তার ধরুন কিছু টাকা আমার এক্সট্রা পকেটে এলো, সেটাই হচ্ছে সুদ। ওই এক্সট্রা টাকাটাই হয়ে যাচ্ছে আমার কাছে সুদ। তাহলে 3টে জিনিস বোঝা গেল। এরপরে কি রয়েছে? এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সুদ আসল। সুদ আসলটা কিছুই না। সুদ আসল মানে এটা এখান থেকে বুঝতে পারছো কথাটাতেই। সুদ আর আসল মানে কি? সুদ আর আসলকে যোগ করে যে টাকাটা পাই সেটাই হচ্ছে সুদ আসল। সুদযুক্ত আসলই হলো সুদ আসল। সুদযুক্ত আসলই হলো সুদ আসল। এর আবার আরেকটা নাম আছে, তাকে সববৃদ্ধি মূল্য বলে। সববৃদ্ধি মূল বা কি বলে? সুদ আসল বলে, বা সববৃদ্ধি মূল বলে, বা মূল সুদ মূল বলে। যাচ্ছে এবার। তাহলে এই যে সুদ আসল, সুদ আসল মানে কি বললাম? যে সুদ আর আসল, যে টাকাটা আমি ধার দিলাম সেই টাকাটার সঙ্গে যে এক্সট্রা টাকাটা পাচ্ছি, দুটোকে মার্চ করে যে টাকাটা পাচ্ছি সেটা হচ্ছে আমার সুদ আসল। 5,000 টাকা ধার দিলাম, তার ধরুন আমি 500 টাকা এক্সট্রা পেলাম, 5,500 টাকা আমার পকেটে এলো, সেটাই হয়ে গেল সুদ আসল। তাহলে 4টে জিনিস আমার ক্লিয়ার হলো মোটামুটি, তাই তো? যে আসল বলতে যে টাকাটার উপর কাজ হয়, যতদিন ধরে কাজ হয়, সেটা হচ্ছে আসল টাকা। সময় কি? যতদিন ধরে কাজ করা হয়, যতদিন ধরে মার্কেটে টাকাটা খাটছে সেটাই হচ্ছে তার সময়। সুদ কি? ওই আসল টাকাটা যতদিন ধরে অত যে কটা দিনের জন্য আমি খাটালাম মার্কেটে, তার ধরুন যে টাকাটা এক্সট্রা আমার পকেটে এলো সেটাই হচ্ছে সুদ। আর সুদ আসল কি? সুদ আর আসলকে মিলিয়ে টোটাল কত টাকা এলো আমার, টোটাল কত টাকা আমার পকেটে ঢুকলো, সেটাই হচ্ছে আমার সুদ আসল। আর একটা জিনিস বাকি থাকে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি সুদের হার। তাই তো? এই 5টা জিনিস নিয়ে আমরা আলোচনা করেছিলাম প্রথমে। এই 5 নম্বরটা হচ্ছে কি সুদের হার। সুদের হার, এই সুদের হারটা খুব ইম্পর্টেন্ট। এই সুদের হারটা বেসিক দাঁড়িয়ে আছে শতকরা চ্যাপ্টারটার উপর। তাহলে শতকরা করার টাইমে আমি আরো ভালো করে বোঝাবো। এখানে তোমাদেরকে একটা বেসিক আইডিয়া দিয়ে রাখছি যাতে তোমাদের সুবিধা হয়, তাই তো? এবার সুদের হারটা দেখো কি বলবো। সুদের হার বলতে আমি কি বুঝবো? সুদের হার হচ্ছে কি যে সুদের হার বলতে আমরা যেটা বুঝতে পারবো, এই কথাটা নিয়ে আলোচনা করবো বললাম, সেটা হচ্ছে সুদের হার। সুদের হার বলতে আমরা কি বুঝবো? দেখো, আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আমি 5,000 টাকা আমার একটা বন্ধুকে দিয়েছিলাম, তাকে বলেছিলাম 500 টাকা দিবি 5 বছর পর। আর একটা বন্ধুকে দিয়েছিলাম, তাকে বলেছিলাম 600 টাকা দিবি 5 বছর পর। এবার ওদের দুজনের মধ্যে আমার সঙ্গে রাগারাগি হয়ে যাচ্ছে। ও বলছে যে আমার কাছ থেকে 500 টাকার, ও বল যার কাছে 500 টাকা নিয়েছি আর একজনের কাছে 600 টাকা নিয়েছি, যেহেতু সেহেতু ও কি বলছে যে তুমি ওকে বেশি ভালোবাসো বলে 500 টাকা নিলে, আর আমাকে কম ভালোবাসো বলে আমার কাছ থেকে 600 টাকা আদায় করছো। তাহলে কি আমার একটা বিষয়টা যেটা বোঝাতে চাইলাম, এগুলো একটা রুল মেনে চলছে না, আমি আমার মন মর্জি মতো চালাচ্ছি। তা সেটা তো হয় না। ম্যাথ সবসময় রুলের উপর দাঁড়িয়ে, কিছু একটা নির্দিষ্ট নিয়মের উপর ম্যাথ চলে যাচ্ছে। তাহলে এটা কি নিয়ম? সেই নিয়মটাকে আমরা ব্যাখ্যা করবো আজকে সুদের হার দিয়ে। এই যে কি রকম, ধরো ধরো 5,000 টাকা ধরুন তো সে আমার কাছে 500 টাকা দিচ্ছে। 5,000 টাকার ধরুন সে 500 টাকা দিচ্ছে, আর একজনের 5,000 টাকার ধরুনই 600 টাকা দিচ্ছে। তার মানে কি এগুলো একটা আলাদা আলাদা টাকার রেট দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এই রেটটা তো সমান হচ্ছে না। তাহলে এটাকে সমান করতে হবে। 5,000 টাকা ধরুন এ যত টাকা দেবে প্রথম বন্ধু আমার, আর 5,000 টাকা ধরুন এও তত টাকা দেবে, সেটাকে আমি নিয়মটাকে বলবো সুদের হার। সুদের হার বলতে আমি গোদা বাংলায় একটা কথাই বলতে চাইছি, সেটা হচ্ছে 100তে হিসাব। 100তে হিসাব। ধরো আমি একজনকে 500 টাকা ধার দিলাম,
প্রচুর টাকা আমার, আমি ধার দিচ্ছি একজনকে 500 টাকা ধার দিলাম। 500 টাকা ধার দিয়ে আমি তো বললাম তো আমাকে 1 বছর পর 50 টাকা দিবি, 1 বছর পর 50 টাকা দিবি, ঠিক আছে? এক্সট্রা এই 50 টাকাটা তো অতিরিক্ত, তাই না? এটা তো অতিরিক্ত দিচ্ছে আমাকে, এটা সুদ। 1 বছর পর আমাকে 50 টাকা দিবি। দেখো আমি 500 টাকা ধার দিলাম, এটা হলো আসল। আমি আবার রিপিট করছি, এই যে 50 টাকা দিলাম, এটা এক্সট্রা টাকা আমার 50 টাকা পেলাম, সেটা আমার এক্সট্রা টাকা রোজগার, এটা হচ্ছে সুদ। এটা তো অতিরিক্ত পাচ্ছি, 1 বছরের জন্য দিচ্ছি, এত সময় ধরে খাচ্ছে। এবার সুদের হারটা যাচ্ছি, দেখো 500 টাকা ধরুন তো 50 টাকা দিচ্ছে সে। 100 টাকা যদি আমার কাছে ধার নিত, সে কি 50 টাকা দিত? কখনোই দিত না। তাহলে 100 টাকা ধরুন সে কত দেবে? 500 টাকার জন্য যদি 50 টাকা দেয়, দেখো 500 টাকা আমি 100 ভাগ করছি, 100 100 100 100 100 1 2 3 4 5 500 টাকা। আমি 100 টাকার জন্য নিচ্ছি 10 টাকা, এই 100 টাকাটার 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 জন্য নিচ্ছি 10 টাকা। তাহলে দেখো এই কটাকে যোগ করে তো আমি 500ই পাবো। দেখো 1 2 3 4 5 500 টাকা পেয়ে গেলাম। আর এই কটা দেখো, এইগুলোর জন্য আমি এক্সট্রা এই টাকাগুলো নিচ্ছি, এই টাকাগুলোকে যোগ করে দেখো আমি পাচ্ছি 50 টাকা। তাহলে দেখো 500 টাকার জন্য 50 টাকা আমার পাওয়া হয়ে গেল। দেখো তাহলে আমি কি বুঝতে পারলাম এখানে, যে 500 টাকার জন্য যেটা 50 টাকা, 100 টাকার ধরুন সেটা 10 টাকা। এই যে 100 টাকার জন্য যে 10 টাকার যে হিসাবটা আমি বার করলাম, আজকে তোমাদেরকে একটু বড় করে বললাম, সেই 10 টাকাটাই হচ্ছে সুদের হার। সেটাকে আমি পার্সেন্টেজ চিহ্ন দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? সেটাকে আমি কি বলবো? সুদের হার হয়ে গেল এখানে 10%। মানে 500 টাকার জন্য যেটা 50 টাকা হয়, 100 টাকার জন্য সেটা হয় 10 টাকা। ক্লিয়ার? তাহলে এটাই হয়ে গেল আমাদের সুদের হার, ঠিক আছে? দেখো আসল বলতে, আমি আবার রিপিট করছি, আসল বলতে আমরা কি বুঝলাম? যে টাকাটার উপর কাজ হয়। সুদ বলতে কি বুঝলাম? যে টাকাটার উপর অতিরিক্ত আমার আসছে। আর সময় বলতে যতদিন ধরে টাকা ধার দেওয়া নেওয়া যা হোক কাজকর্ম চলছে মার্কেটে, সেটাই হচ্ছে সময়। আর সুদের হার বলতে কি বলছে? যে ধরো আমার কাছ থেকে আজকে 100 টাকা তো সবাই ধার নেবে না, কেউ 500 টাকা নিচ্ছে, কেউ 1000 টাকা নিচ্ছে। এবার 500 টাকার ধরুন যদি 50 টাকা হয়, 1000 টাকা ধরুন সেটা 100 টাকা হবে। তার মানে এটা কি? এটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছে। এই নিয়মটা কি? যে 500 টাকার জন্য যদি 50 টাকা হয়, 100 টাকার জন্য সেটা 10 টাকা। আমি সমস্ত টাকাটাকে 100 টাকার হিসাব করছি, এই 100 টাকার হিসাবটাকেই বলছে সুদের হার। এই দেখো সুদের হারের চিহ্ন হচ্ছে পার্সেন্টেজের চিহ্ন। সুদের হারটা হচ্ছে পার্সেন্টেজ, ওইটাকে আর পার্সেন্ট দিয়ে প্রকাশ করা হয়। এই যে পার্সেন্টেজ, এই কথাটার মানে হচ্ছে কিছুই না, 100তে হিসাব। বোঝা বাংলায় বোঝো, এটাকে কি বলবো আমরা? 100তে হিসাব। আমি 100তে হিসাব করছি। সুদের হার যখনই আমি চলে আসছে কথাটা, তখনই আমি বুঝতে পারছি 100তে হিসাব করা। যেমন আজকে যদি কেউ আমাকে বলে যে 20% হারে 500 টাকা ধার নাও, তুমি 20% হারে 500 টাকা ধার নাও, তাহলে তোমাকে কত টাকা দিতে হবে তুমি আমাকে বলো। আমাকে কেউ বললো কোশ্চেনটা, যে কেউ আমাকে বললো যে 500 টাকা তুমি ধার নাও 20% সুদের হারে, দিয়ে 1 বছর পর তোমাকে কত টাকা দিতে হবে তুমি আমাকে বলো। আমি কি ভাবছি? যে 500 টাকা তো আমাকে ধার নিতে হচ্ছে, তাই তো? কত সুদের হারে? 20% হারে। এই যে 20%, এই কথাটা মানে কি? 100 টাকায় 20 টাকা। দাঁড়া 1 সেকেন্ড, 100 টাকায় 20 টাকা। 100 টাকা ধরুন আমি ক টাকা দেবো? 20 টাকা দেবো। নিচে কত টাকা? 500 টাকা। তাহলে 100 টাকার জন্য যদি 20 টাকা দিই, তাহলে 500 টাকার জন্য কত দেবো? দেখো 100কে 5 দিয়ে গুণ করে আমি 500 পাই না? তাহলে 20কে 5 দিয়ে গুণ করবো, তাহলে ক টাকা দিতে হবে? আরো 100 টাকা এক্সট্রা দিতে হবে। তার মানে আমাকে ফেরত দিতে হবে ক টাকা? 600 টাকা। বোঝা গেল সুদের হারটা? যে সুদের হার মানে হচ্ছে 100তে হিসাব। 500 টাকার 20% সুদের 1 বছরের পর কত পাবো? কি করব? 100 টাকা ধরুন তার মানে 20 টাকা। তাহলে 100 টাকা ধরুন যদি 20 টাকা হয়, তাহলে 500 টাকা ধরুন কত হবে? দেখো 100কে 5 বার গুণ করে আমি 500 পাচ্ছি, তাহলে 20টাও তো 5 বার গুণ হবে। তাহলে 5 20 কতটা হচ্ছে? 100 হচ্ছে। তার মানে আমাকে এক্সট্রা 100 টাকা তাকে দিতে হচ্ছে। তাহলে আমাকে টোটাল কত টাকা ফেরত দিতে হবে? তাকে দিতে হবে 600 টাকা। এটাই হলো সুদ। সরল সুদ, আর কিচ্ছু নাই, কিছু বোঝার নাই, কিছু জানার নাই, কিছু দেখার নাই। সম্পূর্ণ দেখো নামেই আছে সরল, তারপরে সম্পূর্ণ সরল একটা জিনিস, কিচ্ছু না। আমি এত বকবক করলাম তার কারণ একটাই, তোমরা জিনিসগুলোকে ফিল করো, বোঝো। অঙ্ক হয় চিন্তা শক্তির ওপরে। যে যত ভাবতে পারে সে তত ভালো অঙ্ক করতে পারে। অঙ্কটা বুদ্ধি, বা অঙ্ক করতে পারে, বিরাট অঙ্ক করছে একটা ছেলে, অঙ্কতে 90 পাচ্ছে, 95 পাচ্ছে, সেই ছেলে চাকরির পরীক্ষায় এসে ধরো মাধ্যমিকে কোনো ছেলে অঙ্কতে পেয়ে গেল 95,
সেই ছেলে চাকরির পরীক্ষায় এসে পেয়ে যাচ্ছে কত 25-এ 12টা অঙ্ক করতে পারছে না, 10টা অঙ্ক করতে পারছে না। কেন? কারণ সে প্রসেসগুলোকে ফলো করে করে এসেছিল। আমি সবাইকে বলছি না, কিছু কিছু ছেলে ধরো প্রসেসটাকে ফলো করে এসেছিল, যে আমার বইয়ে ম্যাথের 10-এর বইয়ে কি আছে, এই চ্যাপ্টারগুলো আছে, এই অঙ্কগুলো আছে, কিছু অঙ্ক আমি ভালো করে বুঝেছি, কিছু অঙ্ক মুখস্থ করে দিয়েছি, আমার নাম্বার চলে এসছে। চাকরির পরীক্ষায় তো তা হবে না। চাকরির পরীক্ষায় তোমাকে সরকার দেখে নেবে তুমি কতটা বোঝো, কতটা তোমার জ্ঞান আছে ওই সাবজেক্টটার উপরে, টপিকটার উপরে, তার উপরে, সেটার জন্য তো পরীক্ষা। তাহলে আমাদেরকে কি করতে হবে, অঙ্কগুলোকে সম্পূর্ণভাবে বুঝতে হবে, এই কথাগুলো সম্পূর্ণভাবে মাথায় রাখতে হবে। তারপর আমি পেন খাতা হাত দেবো, বই হাত দেবো, আমি অঙ্ক আরম্ভ করবো। ঠিক আছে? তাহলে সরল সুদে 5টা জিনিসের উপর আমার ক্লাস হচ্ছে আজকে। সেটা হচ্ছে আসল, সময়, সুদের হার আর সুদ আসল। আসল, সময়, সুদ, সুদের হার, সুদ আসল, এই 5টা জিনিস। এই 5টা জিনিসের উপর আমার আজকে ফোকাস হলো। 5টা জিনিসটাকে আমি বুঝলাম, যে আসল কাকে বলছে, সময় কাকে বলছে, সুদের হার কাকে বলছে, আর সুদ কাকে বলছে। আর সুদ আসল তো কোনো কিছু আলাদা কিছুই না। সুদটাকেও নেবো আমি, আসলটাকেও নেবো, তাদেরকে যোগ করে দেবো, আমার সুদ আসল চলে এলো আরামসে। ঠিক আছে? এবার দেখো, এবার দেখো দেখো এই যে সরল সুদ চ্যাপ্টারটা, আমি বেসিক্যালি দুটো জিনিসকে মাথায় রাখবো, সুদ কি করে নির্ণয় করছি সেটা, আর আমাকে ভাবতে হবে সুদের হারটা কি জিনিস। সুদের হারটা তো বুঝালাম বেসিক্যালি গোদা বাংলায়। সুদের হার বলতে আমি কিচ্ছু ভাববো না, একটা কথাই মাথায় রাখবো, যে আমি 100তে হিসাব করছি। আমি কেন এইটুকু বললাম, এটাকে নিয়ে অনেক বড় কিছু ভাবা যায় বা অনেক কিছু বড় বলা যায়, কিন্তু এটা তো এর টপিক না, এটা শতকরার টপিক। যখন আমি ক্লাসের চ্যাপ্টার ওয়াইজ করাতে করাতে শতকরা চ্যাপ্টারটা যখন যাব, তখন এই জিনিসটা তোমাদের মাথায় আরো সুন্দরভাবে ক্লিয়ারভাবে বসে যাবে। তোমরা এতদিন শুধু এই জিনিসটা মাথায় রাখো, যে সুদের হার মানে হচ্ছে 100তে হিসাব করা। দেখো, সুদ নির্ণয় করতে চাইলে সুদ, দেখো আমাদের আসল কাকে বলে বলেছি, সময় কাকে বলে বলেছি, সুদের হার কাকে বলে বলেছি, আর সুদ আসল কাকে বলে বলেছি। সুদের হার, আসল, সময়, সুদের হার আর সুদ আসল, আসল, সময়, আসল কি যেটাকার উপর কাজ হয়, সময় সে একই, এগুলো বারবার বললাম, আমি আর রিপিট করছি না। তোমরা এবার দেখো যে এই কটা জিনিসকে আমাকে মাথায় রাখতে হবে, আসল কি, সময় কি, সুদের হার কি, সুদ আসল কি, আর সুদ কি, তাই না? এটা একটু গোলমাল হয়ে গেল। তোমার সুদটাকে বুঝবো, তারপর আমি না হয় সুদ আসলটা যাবো, কারণ সুদ না বুঝলে তো আমার সুদ আসল আসছে না। এই কটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। এর মধ্যে এই আসলটাকে আমি পি বলে ইন্ডিকেট করছি, আসলে মানে হচ্ছে পি। এরপরে সময় বলতে আমি টাইম বলছি টি, সুদের হারকে আমি R% বলে বলছি, সুদকে আমি বলছি আই, ইন্টারেস্ট। ব্যাংকে যারা কাজকর্ম করো, ব্যাংকের যারা ফলো হয়, ব্যাংকের লোন মন, এগুলোতে দেখবে ইন্টারেস্ট কথাটা তোমরা অনেকবার শুনেছো, যে রেট অফ ইন্টারেস্ট কত, বা এই টাকাটা ধার নেওয়ার পর আমার কত টাকা ইন্টারেস্ট দিতে হবে, বা সুদের রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার কত। এভাবে এইগুলো কথাগুলোর সঙ্গে তোমরা নিত্যদিন পরিচিত, কিন্তু আজকে আমরা দেখবো জিনিসগুলো কি করে কাজ করে। আর রয়েছে সুদ আসল, এটাকে আমি এ বলে বলছি। টোটালটা সুদ আর আসলকে মিলিয়ে এই সুদ আসল তৈরি হয়েছে। এবার চলো আমি এবার আস্তে আস্তে জিনিসগুলোকে ক্লিয়ার করি, ধোঁয়াশাগুলোকে পরিষ্কার করি। অঙ্ক কি করে করবো, এগুলো তো আমরা বুঝলাম, আসল কি, সময় কি, সুদের হার কি, সুদ আসল কি, সময়, সমস্ত কিছু বোঝা গেল, তাই তো? বোঝা বাংলায় যে আসল বলতে যে টাকার উপর কাজ করছি, সময় বলতে যতদিন ধরে